গ্রামটির নাম চন্দরপুর, কিন্তু গ্রামটি অভিশপ্ত। সেখানে আজও কালী পুজোর দিনে বলি দেওয়া হয় নিষ্পাপ মেয়ে শিশুদেরকে, না হলে জেগে ওঠে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। সে কি চায়? সে চায় ধ্বংস। সত্যি কি সেখানে প্রেতাত্মা আছে নাকি নেই? এই অন্ধবিশ্বাস আর অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ এক মায়ের। তো বন্ধুরা, শুরু করছি রিসেন্টলি রিলিজ পাওয়া হিন্দি হরর মুভির গল্প, আর মুভিটির নাম হচ্ছে মা। মুভিতে আমরা অভিনেত্রী কাজলের অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুর গ্রামকে দেখানো হয়। সেখানে কালী পুজো চলছিল, কিন্তু ঠিক তখনই সেখানকার জমিদারের স্ত্রীরও প্রসব বেদনা উঠেছে। তার সন্তান হতে চলেছে, কিন্তু কেমন যেন সবকিছু একটা থমথমে, এক অজানা আতঙ্কে সবার বুক কাঁপছে। কিছুক্ষণ পর নিউজ আসে যে জমিদারের স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করেছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু এর পরপরই আবার আরেকটি খবর আসে। জানা যায় জমিদারের স্ত্রীর পেটে আরো একটি সন্তান রয়েছে। প্রথমটি ছেলে হলেও পরেরটি মেয়ে। যখনই সবাই জানতে পারে মেয়ে সন্তান হয়েছে, ঠিক তখনই পূজা বন্ধ করে দেওয়া হয়। সমস্ত প্রসাদে শোকের ছায়া নেমে আসে। তখন গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে, যেন এক প্রেতাত্মা, এক রাক্ষস চিৎকার করে করে ডাকছে। এরপর আমরা দেখতে পারি মেয়ে শিশুটিকে তার মায়ের কোল থেকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে এবং তাকে নিয়ে সবাই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তারপর জঙ্গলের মাঝখানে সবাই জড়ো হয় এবং সেখানে একটি পাথরের উপর মেয়েটিকে রাখা হয়। সেখানে একটি অল্প বয়সী মেয়ে শাড়ি পরে আছে। সে কালী মায়ের পরম ভক্ত। সে একটি মন্ত্র পড়ে বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। মন্ত্রে বলা হয়, যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবে রাক্ষসরাই ভূমি থেকে দূরে থাকবে। হে রাক্ষস, হে প্রেতাত্মা, তুমি দূরে চলে যাও। সেই মন্ত্র বলেই শিশুটিকে সেই পাথরের উপরে বলি দেওয়া হয়। তখনই দেখানো হয় যে প্রেতাত্মা তাদের দিকে ছুটে আসছিল, সে সাথে সাথে থেমে যায়। এখানে সিন কাট হয়। তারপর কেটে যায় 40 বছর। দেখানো হয় কলকাতা শহরকে, যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে। আমরা অম্বিকা নামের একজন টিচারকে দেখতে পাই। সে তার স্কুলের ছাত্রছাত্রীদের দেবী কালীর ছবি দেখিয়ে বোঝাচ্ছিল এই ছবিতে কালী মায়ের হাতে একটি রাক্ষসের কাটা মাথা। তখন একজন স্টুডেন্ট প্রশ্ন করে, এটা কে? অম্বিকা বলেন, এর নাম রক্তবীজ। সে ছিল এমন ভয়ঙ্কর রাক্ষস যে সব দেবতাদেরকে হারাতে থাকে এবং তাণ্ডব চালাতে থাকে। তখন সব দেবতারা মিলে মা পার্বতীর কাছে গিয়ে রিকোয়েস্ট করে সাহায্যের জন্য। তখন দেবী পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন, আর সেই রূপকে বলা হয় মা কালী। তো মাতা পার্বতী কালী রূপে সেই রাক্ষসের শিরোচ্ছেদ করে। তখন সেই রাক্ষসের রক্ত যেখানে যেখানে পড়েছিল পৃথিবীর উপরে, সেখানে আবার নতুন রাক্ষস জন্ম নিয়েছিল। তখন মা কালী তার নিজের জিহ্বা দিয়ে সেই রক্ত চুষে নেন, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না লেগে থাকে। এভাবেই মা কালীর রক্তবীজকে ধ্বংস করে দেয় এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখে। গল্প বলতে বলতে এক্সিবিশন শেষ হয়ে যায়। তখন সেখানে আসে শুভঙ্কর, অম্বিকার স্বামী, এবং তাদের 12 বছরের মেয়ে শ্বেতা। তারা কলকাতাতেই থাকে। একদিন হঠাৎ করে শুভঙ্করের কাছে চন্দ্রপুর থেকে একটি ফোন আসে। তার চাচা জয়দেব তাকে ফোন করেছে এবং সে জানায় তার বাবা মারা গেছে এবং তার শেষকৃত্য করার জন্য শুভঙ্করকে গ্রামে যেতেই হবে। মুভির এই পর্যায়ে দেখানো হয় শুভঙ্কর সেই জমিদারের ছেলে, যার জন্মের সময় তার যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল। চন্দ্রপুরের কেউ জানে না যে শুভঙ্করের একটি মেয়ে আছে। তাদেরকে জানানো হয়েছে যে তার ছেলে হয়েছে। গ্রামের মানুষদেরকে মিথ্যে বলার কারণ হচ্ছে, প্রথা অনুযায়ী শুভঙ্করের যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে কালী পুজোর দিনে তাকে বলি দিতে হবে, না হলে সেই রাক্ষস বা প্রেতাত্মা যেটাই হোক সে ফিরে আসবে। এজন্য শুভঙ্কর গ্রামের সাথে যোগাযোগ তেমন রাখে না। কিন্তু এখন শুভঙ্করের বাবা মারা যাওয়ার কারণে শুভঙ্করকে গ্রামে যেতেই হবে। তখন তার মেয়ে শ্বেতাও জিদ ধরে সে গ্রামে যাবে বাবার সাথে। শুভঙ্করের স্ত্রী অম্বিকা সব জানলেও শ্বেতা কিছুই জানে না। শুভঙ্কর ডিসিশন নেয় সে একা একাই গ্রামে যাবে, কিন্তু অম্বিকা চায় না সে একা যাক।
কিন্তু শুভঙ্কর তো একটি ভয়ে আছে, কারণ গ্রামের রীতিনীতি অনুযায়ী গ্রামের মানুষ যদি জানে যে তার মেয়ে আছে তাহলে সবাই মিলে তার মেয়েকে বলি দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এজন্য সে চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে তার নিজের গ্রাম চন্দরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। চন্দরপুরে পৌঁছে সে তার বাবার শেষকৃত্যের কাজ সম্পন্ন করে এবং চাচা জয়দেবের সঙ্গে দেখা করে। শুভঙ্কর তার গ্রামের পৈতৃক ভিটা প্রসাদটি বিক্রি করতে চায়, কারণ সেই গ্রামে থাকতে চায় না। শুভঙ্কর বলে, আমি এই গ্রামের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, আমি এখন কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছি, আমার ছেলেকেও এখানে আনতে চাই না। জয়দেব চাচা তখন বলে, ছেলে না, বলো মেয়ে, আমি ছাড়া পুরো গ্রামে কেউ জানে না, কিন্তু আমি জানি তুমি আমারই রক্ত, আমি কাউকে কিছু বলবো না। শুভঙ্কর তার চাচার উপরে বিশ্বাস করে বলে, তাহলে শিগগিরই একজন ব্রোকার খুঁজে দাও, আমি আজ রাতেই ফিরবো। তখন চাচা তাকে আজকে রাতটা থেকে যেতে বলে। শুভঙ্কর অম্বিকাকে ফোন করলে সেও একই কথা বলে, কিন্তু শুভঙ্করের মনে একদমই চাইছিল না যে সে এখানে থাক। তো সে সেই রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার কেমন যেন ফিল হচ্ছিল, তার মনে হচ্ছিল কেউ তার উপরে নজর রাখছে। সেই প্রেতাত্মা, সেই অশুভ শক্তি। শুভঙ্কর গাড়ি চালাতে থাকে চন্দনপুরের পথ ঘাট জঙ্গলের ভেতর দিয়ে। ওদিকে আমরা দেখি সে তা একটি ট্যাব নিয়ে ছবি আঁকছে। তখন তার মা অম্বিকা একটি ছবি খেয়াল করে, এটি গাছের ছবি। সে ছবিটি শুভঙ্করকে পাঠায়। শুভঙ্কর ছবিটি দেখে ভয়ে চমকে ওঠে, এই গাছের ছবি শ্বেতা কিভাবে আঁকলো? এই গাছ তো সেই চন্দরপুরের অভিশপ্ত গাছ। তো নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে শুভঙ্করের ফোনের কল কেটে যায়। সে গাড়ি থামিয়ে সিগারেট ফুঁকতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেই ভয়ঙ্কর প্রেতাত্মা আস্তে আস্তে পিছন থেকে এসে তার শিকড় বের করে শুভঙ্করের গাড়িটিকে আস্তে আস্তে জড়িয়ে নিচ্ছে। এরপর পুরো গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং খুবই দুঃখজনক ভাবে শুভঙ্কর মারা যায়। এরপর জয়দেব এবং শুভঙ্করের কিছু আত্মীয় মিলে অম্বিকা এবং শ্বেতার সাথে দেখা করতে কলকাতায় যায়। জয়দেব শ্বেতার কপালে হাত রেখে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, তোমরা চন্দরপুরে আসো। এবং সে অম্বিকাকেও রিকোয়েস্ট করে যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা সবাই মিলেমিশে ভালোভাবেই থাকবো। কিন্তু অম্বিকা চন্দরপুরে যেতে চায় না, সে চায় প্রসাদটি বিক্রি করতে, কারণ এটাই ছিল শুভঙ্করের শেষ ইচ্ছে। 2-3 মাস পর গ্রাম থেকে অম্বিকার কাছে আবার ফোন আসে। জয়দেব জানায় শুভঙ্কর মারা যাওয়ার 3 মাস হয়ে গেছে, তার ইচ্ছে ছিল প্রসাদটি বিক্রি করার। তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন। তো অম্বিকাকে তিনি বলেন, তুমি পারলে পরশুই চলে আসো, বাড়িটি ভালো দামে বিক্রি করা যাবে। কিন্তু অম্বিকা বলে, আপনার যত কমিশন লাগে আপনি নিয়ে নিন, আপনি আমাকে টাকাটা ট্রান্সফার করে দিন। তখন জয়দেব বলে, না, বিষয়টা আসলে টাকার নয়, শুভঙ্কর আমার ছেলের মতোই, আমি কোনো কমিশন টমিশন চাই না, আমি চাই তুমি বাড়ি বিক্রির সব টাকাটাই নিয়ে যাও, তোমার মেয়ের পড়াশোনার বিষয়, তোমাদের নিজেদের চলার খরচ, সবকিছু মিলিয়ে তোমারই টাকাটার বেশি প্রয়োজন। তো এইসব কথা শুনে অম্বিকা শ্বেতাকে বলে, তুমি তোমার ফ্রেন্ডের বাড়িতে থাকো, আমি একটু চন্দরপুরে যাচ্ছি, বাড়ি বিক্রির বিষয়টা ঠিকঠাক হতেই আমি 2 দিনের মধ্যেই ফিরে আসব। কিন্তু শ্বেতা রাজি হয় না, সে মায়ের সাথে বাবার পৈতৃক ভিটায় যেতে চায়। সে বলে, আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই, আমার বাবার শৈশবের বাড়ি দেখতে চাই, আমি তো সেখানে কোনোদিনও যাইনি, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। ওই গ্রামে বাবা গিয়েও ফিরে আসেনি, তুমিও যদি না গিয়ে ফিরে আসো তখন আমার কি হবে, আমি কোথায় যাব? সে তার এসব ইমোশনাল কথা শুনে অম্বিকাও অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সে শ্বেতাকে সাথে না নিয়ে পারে না। তো মা মেয়ে মিলে চন্দরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শ্বেতা অনেক আনন্দে আছে, অবশেষে সে তার বাবার গ্রামের বাড়ি দেখতে পারবে, তার নিজের আত্মীয় স্বজন, শেকড়ের টান, সবকিছু মিলিয়ে শ্বেতা অনেক খুশি। তো ফাইনালি তারা চন্দরপুরে পৌঁছে যায়। বাড়ির সামনে আসতেই অম্বিকা দেখে দূরে শুভঙ্কর যেন তার বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে, তার নাম দীপিকা। অম্বিকা তাড়াতাড়ি ক্ষমা চায়, সে মনে করে ভুলটা তারই ছিল। কিন্তু সেখানে থাকা একজন কাজের লোক যার নাম বিকাশ, সে বলে, না ম্যাডাম, ভুল আপনার নয়, এই মেয়েটা এরকমই করে, সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে। আর দীপিকা আসলে বিকাশেরই মেয়ে ছিল। তো শ্বেতা এবং অম্বিকাকে দেখে বিকাশের স্ত্রী কেমন যেন বিরক্ত হয়। সে মেয়েকে বলে, ওদের থেকে দূরে থাকো, কারণ সে জানে শ্বেতাই হচ্ছে
হচ্ছে সেই মেয়ে যাকে জন্মের পরেই বলি দেওয়াটা উচিত ছিল এই গ্রামকে রক্ষা করার জন্য, কিন্তু শুভঙ্কর সেটা করেনি। শুভঙ্কর তাকে বাঁচিয়ে রেখেছে। এরপর অম্বিকা ঘরের ভিতরে ঢুকে সেখানে ঘরের মাঝে একটি পুরনো কালীর মন্দির দেখতে পায় সে, যেটা 40 বছর ধরে বন্ধ ছিল। বিকাশ বলে স্বপ্নে যদি কালীমা কাউকে দর্শন দেন তখন মন্দির খোলা হয় এবং তার মাধ্যমেই পূজা হয়। 40 বছর ধরে কালীমা আর কাউকে দর্শন দেননি। এরপর সবাই খাওয়া দাওয়া করে। এদিকে দীপিকা আর শ্বেতার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তারা একসাথে বসে বসে ছবি আঁকছে। দীপিকা তখন শ্বেতার আঁকা সেই অভিশপ্ত গাছের ছবিটি দেখে। সে বুঝে যায় এটি সেই ভয়ঙ্কর রক্তাক্ত গাছের ছবি, রাক্ষসের গাছ। দীপিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভাঙা প্রসাদের পাশে গিয়েছিলে? এই গাছের কথা তুমি কিভাবে জানো? শ্বেতা বলে, না, আমি তো কখনোই যাইনি, আমি তো এমনিতেই একা একাই এঁকেছিলাম। এরপর সে জিদ ধরে বলে, আমি এই গাছটাকে একদম কাছের থেকে সামনে থেকে দেখতে চাই। দীপিকা বাধা দিয়ে বলে, না, ওখানে যাওয়া নিষেধ, মা মারবে আমাকে। কিন্তু শ্বেতার জেরাজুরিতে শেষ পর্যন্ত দীপিকা তাকে সেখানে নিয়ে যায়। গাছের কাছাকাছি যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাঁধা, যার কারণে শ্বেতা ভিতরে ঢুকতে পারছিল না, দূর থেকেই দেখছিল। দীপিকা বলে, ওই প্রেতাত্মা যদি আমাদেরকে দেখে তবে কি সে কিন্তু আমাদের পিছু ছাড়বে না, আমাদেরকে ধরে জঙ্গলে নিয়ে যাবে। ঠিক তখনই সেখানে অম্বিকা চলে আসে এবং দুজনকেই সে একটু করে বকা দিতে শুরু করে। তোমাদেরকে কে এখানে আসতে বলেছে? দীপিকা বলে, আমি আসতে চাইনি, শ্বেতা আমাকে জোর করে এখানে এনেছে। তখন সেখানে দীপিকার মা আসে এবং দীপিকাকে মারতে শুরু করে। তখন দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়ে গেছে। অম্বিকা বলে, কংগ্রাচুলেশন, তোমার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে, সেলিব্রেট করো। দীপিকার মা খুব রেগেছিল, সে তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। তখন শ্বেতা তার মা অম্বিকাকে জিজ্ঞেস করে, মা, পিরিয়ড হলে মানুষ সেলিব্রেট করে কেন? তখন অম্বিকা তার মেয়েকে বুঝায় যে অনেক অনেক দেশে, অনেক ট্রাইবালে এটা একটা উৎসবের বিষয়। এর পরের সিনে দেখা যায় দীপিকার মা ভয় পাচ্ছে, সে কালীমায়ের জপ করছে এবং দীপিকাকে প্রসাদের একটি ঘরে বন্দি করে রেখেছে। দীপিকা সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে আর আমরা দেখতে পাই রাতের অন্ধকারে সেই রাক্ষস, সেই প্রেতাত্মা দীপিকার ঘরে ঢুকে পড়ে এবং তাকে শিকড় দিয়ে জড়িয়ে ফেলে এবং জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর দীপিকার মা যখন ঘরে আসে তখন সে চিৎকার করে কান্না শুরু করে, কারণ তার মেয়েকে রাক্ষস তুলে নিয়ে গেছে। সে তখন কাঁদতে কাঁদতে বিকাশকে বলে, আমি জানতাম এরকমই হবে, তুমি যাকে বাড়িতে রেখেছো সে তো এই বংশের মেয়ে, ওকে বলি দেওয়ার কথা ছিল, কিন্তু না, তোমরা তাকে বাঁচিয়ে রেখেছিল। এই মেয়ের জন্যই আজ আমার মেয়ে চলে গেল। এরপর দেখা যায় জয়দেব এবং গ্রামের সব লোক একসাথে হয়ে দীপিকাকে খুঁজতে শুরু করেছে এবং পুলিশ এসেও তাদের সাথে যোগ দিয়েছে। 2-3 মাস ধরে এখানে কিছুদিন পর পরই মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরে ফেরতও আসছে। জয়দেব বলে, এই জন্য আমরা কোনো মামলা করিনি, কারণ মেয়েগুলো ফিরে আসছে আর এই মেয়েটিও ফিরে আসবে। সবাই তখন ওই প্রেতাত্মার দিকে অভিযোগ তুলছিল। তখন অম্বিকা একা একাই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একজন পুলিশ অফিসারও তার সাথে যায়। জঙ্গলটা অনেক ভয়ঙ্কর এবং খুবই ঘন, জায়গায় জায়গায় রাক্ষস, সেই প্রেতাত্মা তার ফাঁদ পেতে রেখেছিল। কোথাও দীপিকাকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু রাক্ষসের অধীনে থাকা শয়তানগুলো অম্বিকা এবং পুলিশ অফিসারদেরকে লক্ষ্য করছিল। দীপিকাকে পাওয়া যায় না। অম্বিকা বাড়ি ফিরে আসে। সেটা তখন জানতে চায়, এসব কি হচ্ছে মা? অম্বিকা তখন তার মেয়েকে চন্দ্রপুর গ্রাম এবং এই প্রসাদের আসল গল্প শোনায়। অম্বিকা তখন পুরো চন্দ্রপুর এবং এই প্রসাদের প্রাচীন গল্প তার মেয়েকে শোনায়। তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে, কালীমা রক্তবীজের রক্তপান করেছিল, তখন 1 ফোঁটা রক্ত চন্দ্রপুর গ্রামে পড়েছিল, সেই 1 ফোঁটা রক্ত থেকেই জন্ম নেয় এই রাক্ষস। কিন্তু সেই রাক্ষসের এত সাহস ছিল না মা কালীকে হারানোর, তাই সে চন্দ্রপুরের সব মেয়েদেরকে অপহরণ করতে থাকে এবং তাদের গর্ভে নিজের সন্তানকে দিয়ে তার বংশবৃদ্ধি করার চেষ্টা করতে থাকে, যেন সে ভবিষ্যতে তার বংশবৃদ্ধির মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। যখন মা কালী এই কথা বুঝতে পারেন এবং জানতে পারেন, তখন তিনি তার এক পরম ভক্তকে পাঠান। রাক্ষস জানতো এই ভক্তই তাকে ধ্বংস করতে পারে, তাই সে লুকিয়ে যায় এবং কিছুদিন পর সেই ভক্তের একটি কন্যা সন্তান হয়। যখন সেই কন্যা সন্তানের 12 বছর বয়স হয়, তখন সেই রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ বপন করে। তখন সেই ভক্ত এমন একটি সংকটে পড়ে, যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে তাহলে রাক্ষসের বংশ শেষ হবে, কিন্তু তার নিজের সন্তানও মারা যাবে। রাক্ষস জানতো এই কন্যার গর্ভেই জন্মাবে তার উত্তরসূরি। এই জন্য সেই ভক্ত এমন একটি সিদ্ধান্ত নেয় যেটা পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়। কালীমায়ের আশীর্বাদ নিয়ে
গ্রাম রক্ষা করার জন্য সে নিজের সন্তানকেই বলি দেয়, যার ফলে রাক্ষস যে মতলব এঁটেছিল সেটা আর হয় না। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল কালী পুজো, আর সেদিনই সেই মেয়েটিকে বলি দেওয়া হয়। এখন এটাই মনে করা হয় যে আমরা সেই রক্তরেখার বংশধর, অর্থাৎ শুভঙ্কর এবং আমরাই সেই ধারার লোক। সুতরাং তার মতে তুমি সেই কন্যা যাকে বলি দেওয়া উচিত ছিল। আমরা কখনোই এই কুসংস্কার, এই প্রথা তোমার জীবনে আসতে দেইনি। তোমার জন্ম কলকাতায়, এবং যখন তোমার ঠাকুরদা তোমাকে দেখতে এসেছিল সেই সময় আমরা একটি ছেলের সাথে তোমাকে বদলে দেই। এই জন্য সবাই জানতো তুমি ছেলে, কিন্তু আজ আবার আমরা সেই একই গ্রামে ফিরেছি। দীপিকা ফিরে এলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব। পরদিন সকালে দেখা যায় দীপিকা ফিরে এসেছে, কিন্তু তার পিরিয়ড থেমে গেছে। পুলিশের তদন্তের জন্য জয়দেব প্রতিটি পরিবারের কাছে যায়, এবং যাদের মেয়েরা ফিরে এসেছে দেখা যায় প্রত্যেকেরই পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং কারোরই কিছু মনে নেই। রাতে সে তার পেটে প্রচন্ড ব্যথা হতে থাকে। অম্বিকা তাকে কোলের কাছে টেনে নিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং রকিং চেয়ারে বসে বসে ভাবতে থাকে। ঠিক তখনই দেখা যায় দীপিকা, যে একজন রাক্ষস দ্বারা পজেস হয়ে আছে, সে এসে শ্বেতাকে ডাকে, তার সাথে খেলতে চায়। শ্বেতা তখন কিছুই বুঝতে পারে না এবং তার সাথে বেরিয়ে যায়। তখন দেখা যায় গ্রামের যেসব মেয়েদেরকে রাক্ষস তুলে নিয়ে গিয়েছিল তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। হঠাৎ অম্বিকার ঘুম ভেঙে যায় এবং সে দেখে শ্বেতা বিছানায় নেই, আর বিছানায় রক্তের দাগ। সে বুঝে যায় সে তার পিরিয়ড শুরু হয়ে গেছে। দৌড়ে সে সেই প্রাসাদের দিকে যায় এবং দেখে কয়েকজন মেয়ে শ্বেতাকে চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তখন এক বৃদ্ধা মহিলা এসে মেয়েদেরকে থামিয়ে শ্বেতাকে ছাড়িয়ে নেয়। অম্বিকা তখন শ্বেতাকে নিয়ে গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রাক্ষসের দ্বারা পজেস করা মেয়েগুলো তাদের উপর হামলা করে। অম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়াতে, কিন্তু পারে না। মেয়েগুলো পুরো গাড়ি ধ্বংস করে দেয় এবং শ্বেতাকে টেনে নিয়ে যেতে থাকে। তখন মাঝপথে দেখা যায় জয়দেব দাঁড়িয়ে আছে। এইখানে জয়দেবের মুখোশটা খোলে। সে শ্বেতাকে সেই পজেসড মেয়েগুলোর সাথে করে নিয়ে চলে যায়। অম্বিকা তখন অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার আগে সে এতটুকুই দেখতে পায় যে গ্রামবাসীরা জানায় আমাদের ম্যাডাম অম্বিকা আর শ্বেতা নিখোঁজ। এখানে দেখা যায় সেই বৃদ্ধা মহিলা আসলে অম্বিকাকে বাঁচায়। অন্যদিকে পুলিশ সন্দেহ করতে থাকে জয়দেবকে, কারণ তার সাথে প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গে দেখা করেছিল। কারণ পুলিশকে সাথে নিয়েই জয়দেব প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গে দেখা করেছিল এবং মনে হচ্ছিল মেয়েগুলো জয়দেবের ভয়ে কোনো কথা বলছিল না। পুলিশ তখন সন্দেহ প্রবণ হয়ে সেই ধ্বংসপ্রাপ্ত প্রসাদের দিকে যায়, যেখানে জয়দেব পুলিশের মুখোমুখি হয় এবং এক একজন করে সবগুলো পুলিশকে মেরে ফেলে, শুধু ওই পুলিশ অফিসার ছাড়া। জয়দেব তখন বলে, তুই জানিস না আমি কে? আমি সেই রাক্ষসের কৃতদাস, সে আমার ঈশ্বর। আমি 40 বছর ধরে শুভঙ্করের পরিবারকে আমার নজরে রেখেছি। অন্যদিকে সেই বৃদ্ধা মহিলা অম্বিকাকে পুরো গল্পটা শোনায়। যেদিন শুভঙ্করের বোন জন্ম নিয়েছিল সেদিন সেই পরম ভক্ত মেয়েটি বলি দিতে অস্বীকার করেছিল এবং সে বলেছিল মা কালী কখনোই চায় না তার কোনো কন্যা বলি হোক। তখন জয়দেব, যিনি ছিলেন শুভঙ্করের চাচা, সে নিজেই সামনে এসে নিজ হাতে কালী মায়ের খড়গ তুলে নিয়েছিল এবং সেই কন্যা সন্তানটিকে বলি দিয়েছিল। এরপর সে পুরো গ্রামে একজন সম্মানী ব্যক্তি হয়ে ওঠে। পরে সে সেই বৃদ্ধাকেও ধর্ষণ করে। ধীরে ধীরে সে গ্রামের পঞ্চায়েতের প্রধান হয়ে ওঠে। এমনকি সে শুভঙ্করের বাবাকেও মেরে ফেলেছিল, যাতে শুভঙ্কর এবং অম্বিকা গ্রামে ফিরে আসে এবং তাদের কন্যা সন্তানকে বলি দেওয়া যায়। বৃদ্ধা মহিলাটি তখন বলে, আমি ছিলাম মা কালীর পরম ভক্ত, কিন্তু আমি আজ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে মা কালীর আশীর্বাদ প্রয়োজন। কালী মায়ের মন্দির খুলো, 40 বছর পর আবার পুজো করো, মা তোমাকে শক্তি দেবেন। না হলে তুমি তোমার মেয়েকে ওই প্রেতাত্মা রাক্ষসের কবল থেকে কখনোই বাঁচাতে পারবে না। অম্বিকাও স্বপ্নে কালী মায়ের দর্শন পায়। এরপর মা কালীর পুজো শুরু করে। দেখা যায় মা কালী অম্বিকার ভক্তি ভরা পূজায় সন্তুষ্ট হন এবং নিজের শক্তির একটি অংশ অম্বিকার মধ্যে দিয়ে দেন। এরপর দেখা যায় অম্বিকা রওনা হয় জঙ্গলে মেয়েকে বাঁচাতে। সেখানে কালী মায়ের ভক্ত অম্বিকা এবং ওই রাক্ষসের কৃতদাস জয়দেব মুখোমুখি হয়। জয়দেব অম্বিকাকে ভীষণ ভাবে মারতে থাকে, তার হাড় ভেঙে ফেলে। অম্বিকা তখন মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই মা কালী তার মধ্যে প্রবেশ করে এবং মা কালী সেই রাক্ষসকে বধ করে।
বেঁচে যায় শ্বেতা। অম্বিকা তখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে। তখন সেই বৃদ্ধা মহিলা বলে, রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে তোমার মেয়ের পেটের ভেতর। আমাদের হাতে আর একটাই উপায় আছে, তাকে বলি দিতে হবে, না হলে সেই রাক্ষস জন্ম নেবে। অম্বিকা তখন কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার? যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তাই হোক। সে কাঁদতে কাঁদতে তরবারি তোলে এবং তার মেয়েকে বলি দিতেই যাচ্ছিল। ঠিক তখনই তার চোখের জল মাটিতে পড়তেই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। তখন দেখা যায় সে তার গর্ভে যে রাক্ষসের ভ্রূণ ছিল সেটা ধ্বংস হয়ে যায়, আকাশে মিলিয়ে যায়। মা কালী তখন কৃপা করেন। তিনি আসলে তার ভক্তের পরীক্ষা নিচ্ছিল। তিনি দেখতে চাচ্ছিলেন অম্বিকা কি করতে পারেন, তার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন। আর অম্বিকা মা কালীর ভক্ত হিসেবে চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল হরর সিনেমার থেকে এই মুভিটি কিছুটা আলাদা ভাইব দিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি মায়ের এক্সপ্লেনেশন। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।